বন্ধুরা, বর্তমান সময় আমরা প্রায় সকলেই জানি যে বাংলাদেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আসলে বর্তমানে এখন সারা বাংলাদেশ জুড়ে এক অত্যন্ত বিভীষিকাময় আন্দোলন চলছে, যা কোটা বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনটি মূলত বাংলাদেশের ছাত্র সংগঠনের একটি বৃহৎ অংশ মিলে পরিচালনা করছে এবং দেখতে দেখতে এই আন্দোলনের পরিধি একটি ছাত্র আন্দোলনের সীমাকে ছাড়িয়ে একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। বর্তমানে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেও বাধ্য হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী শেখ হাসিনা এখন কিছুদিন ভারতে আশ্রয় নেবে এবং তারপর তিনি লন্ডনে চলে যাবেন। এই ছাত্র আন্দোলনের তীব্রতা বর্তমানে বেশ মারাত্মক রূপ ধারণ করেছে। যে আন্দোলনটিকে প্রথম দু একদিনের বিক্ষোভ বলেই মনে করা হয়েছিল, কিন্তু সেই আন্দোলনটি এখন বাংলাদেশের ভিত নড়িয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, কিভাবে শুরু হলো এই ছাত্র আন্দোলন, কিভাবে এই বিক্ষোভের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে, এই সমস্ত কিছুর উত্তর আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তাই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, ভারতের প্রতিবেশী বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন এখনও পর্যন্ত উভয় পক্ষের প্রায় 300 জনেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে বলে খবর সূত্রে জানা যায়। তবে এই বৃহত্তর আন্দোলনের সূচনা হয়েছিল গত জুলাই মাসে। জুলাই মাসে বাংলাদেশের পড়ুয়ারা বিতর্কিত সংরক্ষণ পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল। সরকারি চাকরিসহ বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে শুরু হয় সেই বিক্ষোভ, যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি সমর্থন জানিয়েছিল। 16 জুলাই থেকে সেই আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। আন্দোলনকারী পড়ুয়ারা নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়, যার ফলে সরকার টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ার নির্দেশ দেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় হাসিনা সরকার কারফিউ জারি করেন বাংলাদেশ জুড়ে। তার সাথে গুলি করারও নির্দেশ দেন, যার ফলে রক্তক্ষয়ী হয়ে ওঠে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন। সরকার জানিয়েছিল জুলাই মাসে 150 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এখানে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় 200-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বিষয়টি নিয়ন্ত্রণে আসে দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি হস্তক্ষেপ করায়। বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় বিতর্কিত সংরক্ষণ পদ্ধতি বিলোপ করা হচ্ছে। এরপরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এই অবস্থায় কারফিউ প্রত্যাহার করে নেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সরকার। কিন্তু এরপরে বাংলাদেশের এই আন্দোলন বিক্ষোভ আরও বাড়তে শুরু করে। সর্বস্তরের লোকজন সেই আন্দোলনে সামিল হয়। বাংলাদেশের প্রধান বিরোধী দলগুলির সমর্থন পেতে শুরু করে আন্দোলনকারীরা। গত সপ্তাহের শেষের দিকে সরকার বিরোধী আন্দোলন নতুন করে মাথাচড়া দিতে শুরু করে। সুসংগতভাবে নতুন করে সহিংস আন্দোলন শুরু হয় পুরো বাংলাদেশ জুড়ে। কেন এই প্রতিবাদ, এই আন্দোলন? প্রথমে এই আন্দোলন ছিল সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে, যা পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈনিকদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য 30% সরকারি চাকরি বরাদ্দ করা হয় এই সংরক্ষণে। বিক্ষোভকারীদের দাবি ছিল এই ব্যবস্থাটি বৈষম্যমূলক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লীগের সমর্থকদের সাহায্য করছে। আর এই অভিযোগই বাংলাদেশের ছাত্র সমাজকে একত্রিত করে। এই অশান্তির মাঝেই বাংলাদেশের উচ্চ আদালত নির্দেশ দেয় বিতর্কিত সংরক্ষণ ব্যবস্থা কমিয়ে 5% করতে হবে, যেখানে 93% চাকরি যোগ্যতা বিচারের মাধ্যমে দিতে হবে। বাকি 2% চাকরি বরাদ্দ থাকবে বাংলাদেশের সংখ্যালঘু রূপান্তরকামী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য। শেখ হাসিনা উচ্চ আদালতের রায়কে মেনেও নেন। এরপর ইন্টারনেট ব্যবস্থা চালু করা ও কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়। সরকার ভেবেছিল যে উচ্চ আদালতের রায়ের পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এর পরেও আন্দোলন বৃহত্তর রূপ নেয়। আন্দোলনকারী পড়ুয়ারা এবার দাবি করেন তারা শেখ হাসিনার পদত্যাগ ছাড়া অন্য কিছু চায় না। সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিসভার পদত্যাগও দাবি করেন এই আন্দোলনকারীরা। আর এই মন্ত্রিসভাকেই হিংসার জন্য দায়ী করে আন্দোলনকারীরা। বন্ধুরা, বাংলাদেশ সরকার কি বলছে? শেখ হাসিনা সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ নিয়ে আসছে এবং দ্বিতীয়বারের মতো আবারও কারফিউ এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। হাসিনা জানান যে আন্দোলনকারীরা হিংসার পথ বেছে নিচ্ছে। তারা কোনো মতে ছাত্র হতে পারে না, কারণ ছাত্ররা এমন করতে পারে না। এরা অপরাধী ছাড়া আর কিছুই হতে পারে না। এদের শক্ত হাতে দমন করা হবে। হাসিনার এই ঘোষণার পরেই আন্দোলনকারীরা বাংলাদেশের বিভিন্ন শহরে তাণ্ডব চালাতে শুরু করে। ঢাকার নামী সরকারি হাসপাতালে অগ্নিসংযোগ করেন, গাড়ি ও সরকারি অফিসগুলিতে আগুন লাগিয়ে দেন। এরপর আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় শেখ হাসিনার পদত্যাগের দাবিতে চলা এই সন্ত্রাসে মদত দিচ্ছে বিরোধী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি এবং বর্তমানে নিষিদ্ধ জামাতে ইসলামের মতো সংগঠনগুলি, যারা পরিকল্পিতভাবে হিংসায় মদত দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
তবে বিরোধী দলগুলি দাবি করেন তারা আন্দোলনকারীদের সমর্থন করলেও হিংসাকে বাড়িয়ে দিচ্ছে না, বদলে সরকারকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন বিরোধী দলগুলি। আর তাতেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে মনে করছেন বিএনপির মতো বিরোধী পার্টিগুলি। অন্যদিকে শেখ হাসিনা শতাধিক মৃত্যু ও অশান্তির জন্য দায়ী মূল অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকি ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আলোচনার প্রস্তাবও দেন শেখ হাসিনা, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। কেন পদত্যাগ করলেন শেখ হাসিনা? দেশব্যাপী এই আন্দোলন সংগঠিত করতে ৬৫ সদস্যের এক সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল। গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং ছাত্র সংগঠন ছাত্রলীগের কয়েকজন সদস্যও আছেন সমন্বয় কমিটিতে। তবে রাজনৈতিক স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে বলেও ধারণা এক অংশের। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চেয়েছিলেন হাসিনা সরকার। গত ১৪ জুলাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনা সরকার বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তার এই মন্তব্যের ফলেই পুরো বাংলাদেশে এক বিশাল আন্দোলন দেখা যায়, যা গোটা বাংলাদেশকে উত্তপ্ত করে দিয়েছে। ফলস্বরূপ শেষ পর্যন্ত মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়ে দেন মুজিব কন্যা শেখ হাসিনা। তবে বর্তমানে পাকিস্তানের থেকে বাংলাদেশকে যারা স্বাধীনতা এনে দিয়েছিল, সেই সমস্ত মানুষদের যেভাবে অপমান করা হচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? তাদের মূর্তিকে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। তারা তো দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের কি এইভাবে অপমান করা কি ঠিক? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাতে পারেন। আর বর্তমানে বাংলাদেশের এই আন্দোলন সম্পর্কে আপনারা কি মনে করছেন? কমেন্ট করে আমাদের জানান।